আমাদের নতুন একটা টপিকে আসি, সেটা হচ্ছে কপিকল। কপিকল, ঠিক আছে? কপিকল, এখন দেখো কপিকল যে বস্তুটায়, আচ্ছা এটা হচ্ছে কি কপিকলের সবচেয়ে সাধারণ রূপ। এটা চিত্র আমরা কিন্তু 19-এও দেখছিলাম। কপিকলের সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে এটা। তো কেস ওয়ান, আমি কয়েকটা কেস দেখাবো। দেখো কয়েকটা কেস আছে এখানে, 6টা কেস আছে, ঠিক আছে? 6টা কেস আছে, আমি 6টা কেস ধীরে ধীরে দেখাবো। এখন কেস ওয়ানটা সবচেয়ে সাধারণ রূপটা নিয়ে কাজ করতেছি, কপিকল। কপিকলটা আমরা তো বিভিন্ন কাজে ইউজ করি, যেটা হচ্ছে কোনো একটা কঠিন কাজ কপিকল দ্বারা সহজে করা যায়। আমরা শারীরিক শিক্ষায় 19-এ পড়ছিলাম ওই যে ফালক্রমের কিছু ইস্যু ছিল। আচ্ছা যাই হোক, ওটা আমাদের পড়ার বিষয় নয়। কপিকল কি সেটা যদি আমরা নাও জানি তবুও ম্যাথ করতে পারবো, আমাদের কনসেপ্টটা জানাটা জরুরি। এখন একটা কপিকল, এখানে একটা মনে করো একটা সুতা মাধ্যমে ঝুলন্ত অবস্থায় আছে। এটা একটা সাপোর্ট আর কি, সাপোর্টের মাধ্যমে ঝুলন্ত অবস্থায় আছে। তো একটা রশির মাধ্যমে আমি দুইটা বস্তুকে একটা ফালক্রমের সাথে যুক্ত করছি, এটা হচ্ছে আমার ফালক্রম। তো ফালক্রমের উপর দিয়া যেটাকে কেন্দ্র করে ঘুরবে আর কি। তো এই ফালক্রমের উপর দিয়া একটা রশি নিছি, রশি নেওয়ার পর দুই দিকে দুইটা বস্তু ঝুলাইছি। তো এটার ভর হচ্ছে M1 আর এটার ভর হচ্ছে M2। এখন দেখো সাইজ অনুযায়ী তো M2টা বড় হচ্ছে না, তাহলে আমরা M2 গ্রেটার দেন M1 দিই আমাদের ম্যাথ করার সাপেক্ষে। আর যেহেতু M2টা বড়, M2 বড় দেখো, তাহলে এখানে তোমার অভিকর্ষজ বল একটা M1G, এখানে একটা অভিকর্ষজ বল M2 এর ক্ষেত্রে M2G, আর M1G M2G। আচ্ছা M2 যেহেতু বড়, তাহলে আমরা ধরে নিলাম যে পুরো সিস্টেমটা তোমার এই দিকে এ ত্বরণে গতিশীল। দেখো কোন দিকে, এই দিকে, মানে এই পুরো সিস্টেমটা এই দিকে আর কি হেলতেছে, এখান থেকে এই দিকে চলমান এ ত্বরণে। কারণ আমাদের মূল কাজ আছে এ কত, তারপর টেনশন কত, সেগুলো বের করা, ঠিক আছে? এখন দেখো আমরা যদি M2G বস্তুটা নিয়ে কাজ করতে যাই, M2G বস্তুটার ওপর কতগুলা বল ক্রিয়া করতেছে। আমি প্রথম লেকচারে কয়েকটা বিষয় ক্লিয়ার করেছিলাম যে এর ওপর একটা বল ক্রিয়া করে, ওর ওপর একটা বল ক্রিয়া করে, তো ওই কেসটা এখানেও লাগবে। এখানে দেখো M2 এর ওপর যে বলগুলা ক্রিয়া করে তার মধ্যে একটা হচ্ছে অভিকর্ষজ বল, সেটা হচ্ছে M2G নিচের দিকে। আর একটা বল ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে কি এই কপিকলটা M2G কে টান দিতেছে। আচ্ছা তার আগে এই M2G কিন্তু কপিকলকে দেখো, M2G কপিকলকে এই যে ফালক্রমটা আছে, এই ফালক্রমের দিকে একটা টান দিবে, সেটা হচ্ছে টি। M2 বস্তুটা এই দিক দিয়ে একটা টান দেবে টি, ঠিক আছে? আবার দেখো এখান থেকে এই যে এই উপরে যে সিস্টেমটা আছে, এই সিস্টেম থেকে আবার M2-র উপর আর একটা কি প্রতিক্রিয়া আসবে টি। কারণ আমরা কি জানি ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, ঠিক আছে? প্রত্যেক ক্রিয়ারই একটা কি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। এখানে বিষয়টা দেখো, M2 এর উপর যে বল ক্রিয়া করতেছে সেটা হচ্ছে M2G অভিকর্ষজ বল নিচের দিকে, আর M2 বস্তুটা এই যে সিস্টেমটা আছে, সিস্টেমটাকে একটা টি বলে টান দিতেছে। আবার সিস্টেমকে যেহেতু টি বলে টানতেছে, সিস্টেমটা M2-কে টি বলে টানতেছে। কিন্তু এখন দেখো একটা হিসাব, আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার ম্যাথগুলাই কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার দুইটা বলেই দিছি। এখানে এই যে এটা হচ্ছে ক্রিয়া আর এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া, দুইটা বলেই দিছি। কিন্তু এই ক্ষেত্রে এতগুলা বল আমাদের চিহ্নিত করা লাগবে। সেক্ষেত্রে যদি আমরা ক্রিয়া প্রতিক্রিয়া সবগুলা বলেই এখানে নিতে চাই, তাহলে কিন্তু হিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে? এজন্য শুধু আমরা ক্রিয়া বল নিয়ে কাজ করব। M2 এর ওপর যে বলগুলা ক্রিয়া করবে সেই বলগুলা নিয়ে কাজ করব। তাহলে এখন দেখো এটা হচ্ছে M2 এর উপর যে বলগুলা ক্রিয়া করতেছে, তাহলে একটা হচ্ছে M2G নিচের দিকে, আর একটা হচ্ছে এই যে উপরের যে সিস্টেমটা আছে, সিস্টেমটা উপরের দিকে টি বলে M2-কে টানতেছে। বিষয়টা বুঝছো? আর আরেকটা কথা বলে রাখি যে এই সব ক্ষেত্রে কিন্তু টান বলগুলা কি এই যে যে ফালক্রমটা আছে, এই ফালক্রমের দিকে টান বলগুলা হবে। তাহলে দেখো M1 এর ক্ষেত্রেও সেম কেস, M1 এই সিস্টেমটাকে নিচের দিকে টি বলে টানবে, আবার এই ফালক্রমটা M1-কে আবার উপরের দিকে T1 বলে টানবে। তাহলে আমরা M1 এর উপর ক্রিয়ারত বলগুলো নিয়ে কাজ করব। আচ্ছা তাহলে এটা হচ্ছে টি, উপরের দিকে এটাও টি। আমি আরেকবার জিনিসটা বলি, সেটা হচ্ছে যে এই টান বলগুলা কিন্তু এই ফালক্রমের দিকে ক্রিয়া করবে, সেটা যে কোনো ক্ষেত্রেই, ঠিক আছে? তাহলে আমাদের সাইন বসাইতে খুবই আর কি সুবিধা হবে। এখন দেখো সিস্টেমটা হচ্ছে নিচের দিকে গতিশীল। এখন যদি M2 বস্তুর জন্য হিসাব করি, M2 বস্তুর জন্য
M2 বস্তুর জন্য যদি হিসাব করি, নিচের দিকে গতিশীল, তার মানে কি নিচের দিকে আছে M2G মাইনাস টি, উপরের দিকে টি, এটা হচ্ছে কি এ ত্বরণে গতিশীল M2A, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে দেখো এইদিকে তো এ ত্বরণে নামতেছে, তার মানে কি ঠিক সেমলি এইদিকে এ ত্বরণে উপরে উঠতেছে এই সাইডের বলকটা, তাহলে উপরের বলটা আর কি বড়, তাহলে উপরের দিকে এখানে কোন বলটা ক্রিয়ারত, এখানে অ্যাক্টিভ আছে টি, আর নিচের দিকে আছে তোমার M1G, এটা হচ্ছে M1A, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এখন দেখো এটা আমরা কি যোগ করে দিই, এইটি ক্যান্সেল করা যায়, ঠিক আছে। তাহলে এখানে কি M2G মাইনাস M1G, এ কমন নিলে M1 প্লাস M2, তাহলে এখানে দেখো ত্বরণ কত আসতেছে, G কমন নিলে M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2, ঠিক আছে। এটা আমার কি সিস্টেমের ত্বরণ, প্রতিটা ব্লক কিন্তু এ ত্বরণেই, যে M1 ব্লকটা এ ত্বরণে উপরে উঠতেছে আর M2 ব্লকটা এ ত্বরণে নিচে নামতেছে। আচ্ছা, এই মানটা যদি আমরা টি যদি বের করতে যাই, এই নিচেও বসালে হবে, বা এই 2 নাম্বার সমীকরণে যদি এই মানটা বসাই তাহলে টি বের করতে পারবো, অথবা যদি 1 নাম্বার সমীকরণে বসাই তবু আমরা কি টি বের করতে পারবো। এখন যদি হিসাব করি যে নিচে যদি বসাই 2a, যদি বসাই 2a বসাই, দেখো 2a বসাইলে কি আসতেছে, টি কত আসতেছে, টি হচ্ছে M1A, M1A, দেখো M1A প্লাস M1G, এই এ যে মানটা আছে না, এই মানটা আমরা এখানে বসাবো, তাহলে কি ইজিলি বের হয়ে আসতেছে টিটা M1G M2 মাইনাস M1। আমি জাস্ট ভাই কনসেপ্টগুলো বোঝাচ্ছি, ঠিক আছে, তোমরা ম্যাথ কিন্তু এমনিতেই করতে পারবা, কারণ কপি করলে তোমাদের ম্যাথ পেছাবে না, এরকম আর কি সূত্রের মতো ম্যাথ দিবে, সূত্রগুলো যেভাবে প্রুফ করা হয় ঠিক ওই রকম ম্যাথ দিবে। তাহলে আমাদের এখানে কি সাধারণ যে কপি কল যেটা সবখানেই দেখা যায়, এটা আমরা ক্লিয়ার হইলাম কিভাবে কি করলাম আর কি। এখানে তাহলে আর একটা বিষয় সামারি, সেটা হচ্ছে যে আমরা এখানে কি ক্রিয়া প্রতিক্রিয়া বলগুলো আছে, কিন্তু আমরা M2 বস্তুর উপর যে বলগুলো ক্রিয়া করতেছে, M1 বস্তুর উপর যে বলগুলো ক্রিয়া করতেছে, সেই বলগুলো আমরা এখানে কি উল্লেখ করছি। কারণ দেখো M2 বস্তুটা কিন্তু এই উপরের সিস্টেমকে নিচের দিকে একটা টান বল দিবে, কিন্তু নিচের দিকে টান বল দিবে, কিন্তু ওটা হচ্ছে কি M2 বস্তুটা এই উপরের সিস্টেমকে নিচের দিকে টান দিতেছে, কিন্তু ওটা আমাদের কি বিবেচ্য না। আমরা নিব M2 বস্তুর উপর কোন বলগুলো ক্রিয়ারত, M2 বস্তুর উপর একটা হচ্ছে অভিকর্ষজ বল, আর একটা হচ্ছে প্রতিক্রিয়া হিসেবে দিচ্ছে টি, টান বল দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কেস 2 তে দেখো কি বলা আছে, একটা ত্রিভুজ আকৃতি একটা শেপে আমরা দুইটা বস্তু নিচে, একটা মনে করো M1 আর একটা হচ্ছে M2, সিস্টেমটা এই যে M2 যেদিকে আছে এদিক বরাবর আর কি তোমার গতিশীল, তাহলে এটা যেহেতু M2 নিচের দিকে নামতেছে, M1 তাহলে কি উপরের দিকে উঠবে, ত্বরণ কিন্তু সেম থাকবে, ঠিক আছে। এখন আমি যদি সবগুলা বল যদি এখানে তোমার মার্ক করে দেখাই তাহলে এখানে খুব হিজিবিজি হবে। এখানে এক পলক দেখে নাও যে আসলে কতগুলা বল এখানে ক্রিয়া করতেছে। আচ্ছা, এখানে মনে করো তোমার এরকম আছে, দেখো। আচ্ছা, বস্তুটা এই যে এখানে বস্তুটা তোমার ছিল, তো এই দিক বরাবর তোমার বস্তুটার কি নিচের দিকে তোমার ক্রিয়া করবে অভিকর্ষজ বল, ভর যদি এম হয়, mg নিচের দিকে ক্রিয়া করবে, ঠিক আছে। আর এই বস্তুটা, এটা তো একটা সারফেস, তো এই বস্তুটা এই সারফেসে একটা কি রিয়াকশন দেবে আর, আবার এই সারফেসটা এই বস্তুটাতে আর একটা কি প্রতিক্রিয়া দেবে, সেটা হচ্ছে আর। প্রথমত দেখো এই বস্তুটা এই তলে একটা কি ক্রিয়া বল দিছে আর, আবার এই তলটা এই বস্তুটাতে একটা প্রতিক্রিয়া বল দেবে, সেটা হচ্ছে কি আর।
ক্রিয়া প্রতিক্রিয়া সমান কিন্তু কি বিপরীতমুখী। তারপর দেখো এই বস্তুটা এখানে যে ফালক্রমটা আমরা যেটা উপরে যেটা এই চাকার মতো নেই, এটা হচ্ছে ফালক্রম। এই বস্তুটা ফালক্রমকে নিজের দিকে টানবে, এখানে একটা টেনশন ফোর্স দিবে টি। আবার এই ফালক্রমের দিক থেকে এই বস্তুটাকে টানবে, কারণ দেখো এটা যেহেতু এটা যদি আমরা ক্রিয়া ধরে নেই যে বস্তুটা ফালক্রমটাকে নিজের নিজের দিকে টি বলে টানতেছে, ঠিক আছে, এটা ক্রিয়া যদি হয় তাহলে কি প্রতিক্রিয়া একটা থাকবে, এই ফালক্রমটা এই বস্তুটাকে আবার কি টি বলে কি টানবে। তাহলে দেখো কতগুলা বল ক্রিয়া করতেছে। আর এমজিকে যদি আমরা উপাংশে ভাগ করতে যাই, একটা উপাংশ ধরে নিলাম, মানে এখানে যদি এভাবে আমরা তলটা চিন্তা করি, এই যে, আশা করি তোমরা জিনিসটা ধরতে পারতেছো। এমজি এর এই দিক বরাবর এটা যদি তোমার থিটা হয়, এই দিক বরাবর কি হবে এমজি সাইন থিটা, এদিক বরাবর এমজি কস থিটা, ঠিক আছে। এখন দেখো এই এমজি কস থিটা আছে, এটা হচ্ছে তোমার এই বস্তুটার কি এই দিক বরাবর উপাংশ, এই অক্ষ বরাবর যে অভিকর্ষজ বল আছে তার একটা উপাংশ হচ্ছে এমজি কস থিটা। তাহলে এখানে দেখো কতগুলা বল আসলে ক্রিয়া করতেছে। এই বস্তুটার তলে একটা ক্রিয়া দিছে আর, আবার তলটা বস্তুকে একটা প্রতিক্রিয়া দিছে আর, ঠিক আছে। আবার এই বস্তুটা এই ফালক্রমটাকে নিজের দিকে টানতেছে একটা টি বলে ক্রিয়া বল, আবার এই ফালক্রমটা এই বস্তুটাকে কি একটা প্রতিক্রিয়া বল দিছে টি, ঠিক আছে। তাহলে কতগুলা বল ক্রিয়া করতেছে এখানে। কিন্তু আমরা এই ম্যাথগুলা কপিকলের ম্যাথগুলা করার সময় আসলে এই বস্তুর উপর কতগুলা বল ক্রিয়া করে সেটা হিসাব করব। তোমাদের মনে হতে পারে এটা আবার কেমন কথা, এখানে যে বলগুলো লিখছি, যে বলগুলো আমি মার্ক করছি সবগুলো বলই কিন্তু এই একটা বস্তুতে কিন্তু ক্রিয়া করে নেই। দেখো এখানে যে তোমার বললাম এই বস্তুটা তলে একটা কি ক্রিয়া দিছে আর, বস্তু তলে দিছে, ঠিক আছে, কিন্তু তলটা বস্তুতে যে বলটা দিছে ওটা আমাদের নিতে হবে, কারণ কি এই বস্তুর উপর ক্রিয়ারত বলগুলো নিতে হবে। আবার দেখো এই বস্তুটা এই ফালক্রমটাকে নিজের দিকে টানতেছে, তার মানে কি এই যে বলটা, এই যে এই বলটা, এই বলটা আসলে কি এই বস্তুর উপর প্রয়োগ হয়েছে না, এই বলটা প্রয়োগ হয়েছে কি এই ফালক্রমের দিকে আর কি, ফালক্রমটাকে ও টানতেছে, তার মানে কি প্রয়োগ হয়েছে ফালক্রমে। কিন্তু আবার দেখো এই টিটা হচ্ছে এই ফালক্রমটা এই বস্তুটাকে টানতেছে টি বলে, তার মানে কি এই বস্তুর উপর প্রয়োগকৃত বলটা হচ্ছে কি এই টি। আবার এই বস্তুর উপর তল যে বল দেয় সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমাদের বলগুলা নিতে হবে এই বস্তুর উপর প্রয়োগকৃত বলগুলা। আসলে এই জিনিসগুলো একটু হিজি বিজি, এখন আমি আরো ডিটেলসে পড়াই তাহলে তোমরা আশা করি ক্লিয়ার হবা। আচ্ছা এখানে দেখো তাহলে আর একটা বিষয়, সেটা হইলো কিভাবে তোমার এমজি সাইন থিটা এইদিকে উপাংশটা আসতেছে। তোমাদের অনেকের এই বিষয়ে একটু কনফিউশন থাকে। আচ্ছা দেখো, একটা মনে করো এই জায়গায় একটা বস্তু থাকে, ঠিক আছে, একটা বস্তু বস্তু রাখলাম, তা বস্তুটা তোমার অভিকর্ষজ বল তো নিচের দিকে ক্রিয়া করে, অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করবে। আচ্ছা, এদিক বরাবর ক্রিয়া করতেছে এমজি, বস্তুটার ভর যদি আমি এম ধরি, এমজি, এটা আমার থিটা, ঠিক আছে, থিটা। এখন দেখো আমি এই যে তলগুলা যে চিন্তা করলাম, এখানে একটা রেখা নেই, এখানে একটা অক্ষ নেই, দুইটা অক্ষ। কারণ এই যে কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, এই যে কোণটা এটা কিন্তু 90 ডিগ্রি। কারণ কি আমি এই রেখার সাথে এই রেখাটার সাথে এই রেখাটি কি লম্ব আকারে নিছি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি হবে, এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। জিনিসটা একটু কঠিন, একটু বোঝার ট্রাই করো, কঠিন বলতে একটু কনসেপচুয়াল, কোণটা নির্ণয় করা আর কি, এটা 90 ডিগ্রি। আবার দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। এটা যদি তোমার ভূমি হয়, এটা যদি তোমার ভূমি হয়, তো ভূমির সাথে তো লম্ব বরাবর অভিকর্ষজ বল ক্রিয়া করে, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। আবার এই যে আমি যেটা গাঢ় করছি এটা তো থিটা ধরছি, ঠিক আছে, এটা থিটা, এটা তোমার 90 ডিগ্রি, এই যে এই কোণটা 90 ডিগ্রি,
তাহলে এটা থিটা, এটা 90 ডিগ্রি। আমার এই যে কোণটা দেখো, এই যে কোণটা, এই কোণটা কত হবে? এই কোণটা হবে তোমার 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। ঠিক আছে, এই কোণটা হবে 90 মাইনাস থিটা। আবার দেখো, আমি কিন্তু আগেই মার্ক করছি যে এই পুরো কোণটা কিন্তু 90 ডিগ্রি। আগেই কিন্তু মার্ক করছি যে এই পুরো কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, মনে হয় একটু খুব হিজিবিজি হয়ে যাচ্ছে, দেখো একটু বোঝার ট্রাই করো। এটা হচ্ছে পুরোটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি পুরোটা 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? সবুজ কালি দিয়ে যেটা বোঝাচ্ছি, এই রেডটা দেখো 90 মাইনাস থিটা। আবার এই সম্পূর্ণটা, এই যে সম্পূর্ণটা, এই যে এইটা, এই যে এই পুরো কোণটা কিন্তু 90 ডিগ্রি। আবার এই রেড মার্ক করাটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই পার্টটুকু, এই যে রেড যেটা আমি মার্ক করে বোঝাচ্ছি, এই পার্টটুকু কত হবে? এই পার্টটুকু হবে থিটা। কারণ দেখো, এই পুরোটা হচ্ছে 90, আবার এতটুকু হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এটা কি? অবশ্যই থিটা। ঠিক আছে, তাহলে এই কোণটা হবে তোমার থিটা। কোন কোণটা? এই সবুজ কালি দিয়ে যেটা মার্ক করলাম, এটা হচ্ছে তোমার থিটা। ঠিক আছে, তাহলে এখন দেখো ভাই একটা জিনিস, যে এই দিক বরাবর কি করতেছে? এমজি। ঠিক আছে, আর এই দিক বরাবর আছে থিটা। তাহলে যেদিকে থিটা সেদিকে কস, সেদিকে উপাংশ কস। আমি এই রেখা বরাবর আর এই রেখা বরাবর এমজি কে উপাংশে ভাগ করব। তাহলে এই দিক বরাবর হবে কি? এমজি কস থিটা। ঠিক আছে, কারণ কি এই দিকে থিটা আছে, যেদিকে থিটা সেদিকে কস, আর এই দিক বরাবর উপাংশটা হচ্ছে এমজি সাইন থিটা। ভাই এতক্ষণ ধরে জিনিসটা যেটা বুঝাইলাম, যে কোনো একটা বস্তু যদি হেলানো তলে থাকে, তাহলে তার তল বরাবর যে উপাংশটা পাবো সেটা হচ্ছে কি? m1g সাইন থিটা। এটা আমরা শিওর। এই যে এই জন্য এতক্ষণ ধরে এই জিনিসটা বুঝাইলাম। তাহলে ভাই দেখো আর একটা বিষয়, আমি এটা লাগবে না, আর এটা মুছাই দিই। আচ্ছা দেখো, এখন দেখো জিনিসটা, এই দিক বরাবর তাহলে কি এম 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 ওয়ান যে সাইন থিটা। এখন তলটা যদি এরকম হয়, এরকম একটা যদি তল হয়, এখানে একটা বস্তু থাকে। আচ্ছা, এখানে একটা বস্তু, একটা বুঝলে ভাই পরের গুলা তোমরা সবই বুঝবা, এই একটা বুঝাইতে খুব টাইম লাগবে। এই দিক বরাবর আমি কি দিয়েছিলাম? এমজি। তাহলে এই দিক বরাবর এখানে ডিটেলসে বুঝাইছি। এইখানে এই দিক বরাবর কি থাকতেছে? এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। ঠিক আছে, আর এই দিক বরাবর থাকতেছে এমজি কস থিটা, এমজি কস থিটা। এখন দেখো, আমরা যদি শুধু এই বস্তুটার উপর প্রয়োগকৃত বলগুলো হিসাব করি, এই বস্তুটার উপর প্রয়োগকৃত বল, এম ভরের বস্তুটার উপর প্রয়োগকৃত বল হচ্ছে একটা অভিকর্ষজ বল নিচের দিকে এমজি। ঠিক আছে, এমজি কে উপাংশে ভাগ করছি, সেটাও এমজি এর আর কি অন্তর্ভুক্ত। তারপর এই এম ভরের বস্তুটা এই সারফেসে একটা আর বল দিবে, আর ক্রিয়া বল দিবে। ওটা কি? এম ভরের বস্তুটা এই তলে, তলে দিচ্ছে, কিন্তু কিন্তু আমাদের দরকার কি? এম বস্তুতে কতগুলা বল ক্রিয়া করে। তাহলে তলটা এম বস্তুতে একটা কি প্রতিক্রিয়া দেবে, সেই প্রতিক্রিয়াটা আমাদের নিতে হবে আর। বুঝছো এই আরটা কিসের আর? সেটা হচ্ছে এম ভরের বস্তুটা তলে একটা ক্রিয়া বল দেয় আর। ঠিক আছে, সেটা নিচের দিকে, কিন্তু এই তলটা আবার বস্তুতে আর বল দেয়, কারণ আমাদের বলগুলা লাগবে এই বস্তুতে প্রকৃত বলগুলা। আবার এখানে এই যে তোমার যে ফালক্রমটা ছিল, এখানে যে ফালক্রমটা ছিল, আবার এই ফালক্রমটা, এই বস্তুটা এই ফালক্রমকে নিচের দিকে একটা টানবে। এই যে এটা হচ্ছে টি, সেটা হচ্ছে কি? এই বস্তুটা ফালক্রমকে নিজের দিকে টানে, সেটা হচ্ছে এম ভরের বস্তুটা ফালক্রমে প্রয়োগ করে। কিন্তু আমাদের দরকার কি? এই বস্তুতে কি কি বল ক্রিয়া করে। তাহলে এই ফালক্রমটা বস্তুটাকে নিচের দিকে টানতেছে। ঠিক আছে, এই ফালক্রমটা বস্তুকে আবার কি প্রতিক্রিয়া হিসাবে নিজের দিকে একটা টি বলে টানবে। এই টি বলটা কোথা থেকে আসলো? এই আরটাও প্রতিক্রিয়া, এই টিটাও প্রতিক্রিয়া। কিরকম প্রতিক্রিয়া ভাই? এই বস্তুটা ফালক্রমকে নিজের দিকে টি বলে টানবে, এই দিক বরাবর টি বলে টানবে, কিন্তু ওটা হচ্ছে কি ফালক্রমের ওপর প্রকৃত বল। কিন্তু আমাদের লাগবে কি? এই বস্তুর উপর প্রকৃত বলগুলা। তাহলে এই বস্তুকে আবার এই ফালক্রমটা টি বলে নিজের দিকে টানবে, তাহলে আমার ওই বলটা লাগবে। ঠিক আছে, তাহলে আমার এই বস্তুর উপর যতগুলা বল ক্রিয়া করতেছে,
সবগুলা বল আমি এখানে নিছি। আর একটা বিষয়, এখানে কিন্তু তলটা হচ্ছে ফ্রিকশনলেস, ঠিক আছে। আমরা আজকে যতগুলা কেস আলোচনা করব একটাতেও ফ্রিকশন নাই। যখন আমরা ঘর্ষণ পড়ব তখন আবার এই ধরনের কেসগুলো আবার ফ্রিকশন সহ দেখাবো, ঠিক আছে। এখন দেখো, এই যে এমজি কস থিটা যে আছে, এমজি কস থিটা আর এই আর নিজেদের মধ্যে ব্যালেন্স করে নেয়, অর্থাৎ আমরা কি লিখতে পারি, আর হচ্ছে এমজি কস থিটা, এটা আমরা লিখতে পারি, নিজেদের মধ্যে ব্যালেন্স করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো, যে বলগুলা নিজেদের মধ্যে ব্যালেন্স করে নিচ্ছে ও বলগুলা নিয়ে আমাদের কথা নাই। কারণ কি, এখানে আমাদের সিস্টেমের ত্বরণ বের করতে হবে। তাহলে যে বলগুলা নিজেদের মধ্যে সাম্যাবস্থা তৈরি করে নেয় তারা নিশ্চয়ই ত্বরণে অংশগ্রহণ করতে পারে না। কারণ কি, তারা তো নিজেরা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাজ কোনটা? তাহলে এই বল, আচ্ছা সরি, এই বলটা তোমার কি বাদ যাবে, এমজি কস থিটা আর কি নিজেদের ক্যান্সেল করে নিবে। তাহলে এখানে আর কি কি বল থাকতেছে, এমজি, তোমাদের মনে হতে পারে এমজি আছে আর এমজি সাইন থিটা আছে, কিন্তু না। দেখো, এমজি কে আমরা কিন্তু এমজি সাইন থিটা, মনে করো এমজি হচ্ছে তোমার 10 টাকা আর এমজি সাইন থিটা হচ্ছে 4 আর এমজি কস থিটা হচ্ছে 6, এভাবে আমরা কি ভাগ করে দিছি। যখন আমরা ভাগ করে দেব তখন আর কিন্তু এমজি কে আলাদাভাবে হিসাব করা যাবে না। এমজি কিন্তু এই এমজি সাইন থিটা আর এমজি কস থিটাতে অন্তর্ভুক্ত। তাহলে আমাদের দেখো, আর ক্যান্সেল, এমজি কস থিটা ক্যান্সেল, এমজি তো আগেই ক্যান্সেল, আগেই ভাগ করে নিছি। তাহলে আমাদের যে বলগুলা বিদ্যমান এখানে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা আর টি। এই বলগুলা এখানে তোমার ত্বরণ সৃষ্টির জন্য দায়ী, ঠিক আছে ভাই। এতক্ষণ হাতে তোমাদের যে জিনিসটা বোঝালাম সেটা হচ্ছে যে কোন কোন বলগুলো আসলে এখানে ইফেক্টিভ ফোর্সগুলো নিয়ে আমাদের কি আলোচনা। তাহলে এই জিনিসটা মুছে নেই, আশা করি তোমরা জিনিসটা বুঝছো। একবার জিনিসটা মাথায় ঢুকলে তোমরা যে কোনো বলকে উপাংশে ভাগ করে নিতে পারবা। আর এখানে ক্রিয়া প্রতিক্রিয়ার অনেকগুলা ইস্যু থাকে, যেগুলা আমি নাও বলতে পারতাম, কিন্তু আসলে ডিটেলসে বলে ভালো হয়। এখানে দেখো, তাহলে তাহলে আমার কাজ কি, আমি আগের যে কপি কলের ম্যাটটা বুঝালাম তখন বুঝালাম যে যখন প্রতিক্রিয়া দেবে টেনশন ফোর্স যেটা, সেটা হচ্ছে কপি কলের দিকে নিব সবসময়, টি। আবার এটার ক্ষেত্রেও টি। আবার কি বলছিলাম, যে যখন রশিটায় কোনো বাধা থাকবে না তখন কি, রশির প্রতিটা পয়েন্টে তোমার টেনশন ফোর্স সমান। এখানেও টি, এখানেও টি, এখানেও টি, কারণ কি, এই সম্পূর্ণ পথে কোথাও কিন্তু বাধা নাই। এখন তোমাদের মনে হতে পারে এখানে তো একটা বাধা আছে, কিন্তু আসলে না। বাধা বলতে আমি বোঝাচ্ছি, এখানে যদি একটা ব্লক থাকতো, এখানে যদি একটা ব্লক থাকতো তাহলে সেটাকে কি বাধা বলতাম, ঠিক আছে। কিন্তু এখানে কি ব্লক নাই, অর্থাৎ যতদূর পর্যন্ত আমরা স্বাধীনভাবে একটা রশিতে যেতে পারবো প্রতিটা পয়েন্টে তার টেনশন ফোর্স সমান। আর এটা প্রতিক্রিয়া হিসেবে যে টেনশনটা থাকবে সেটা হচ্ছে কি ফালক্রমের দিকে, এইটাকে আমরা ফালক্রম বলি, ঠিক আছে, এইটাকে ফালক্রম বলি। তাহলে এখন দেখো, তাহলে ভাই বুঝছো, এখানে অনেকগুলো বল ক্রিয়া করছে, নিজেদের মধ্যে ক্যান্সেল করে নেয়, প্লাস এখানে যে বলগুলো অ্যাক্টিভ, যে বলগুলোর জন্য আমার ত্বরণ পাই, সেই বলগুলো আমি এখানে উল্লেখ করছি। আর এই বস্তুগুলোর উপর যে বলগুলো প্রয়োগ হয় M1 M2 এর উপর, সেই বলগুলো নিয়ে আমাদের কাজ। তাহলে এখন দেখো, M1 বস্তুর জন্য, আচ্ছা M1 বস্তুর জন্য কি, M1 বস্তু আছে এটা, ত্বরণটা দেখো উপরের দিকে, M1 বস্তুটা কিন্তু উপরের দিকে এ ত্বরণে ওঠে, আর M2 বস্তুটা নিচের দিকে এ ত্বরণে নামে। তাহলে M1 বস্তুর জন্য দুইটা বল ক্রিয়া করে, একটা কি টি আর একটা M1 জি সাইন থিটা। আচ্ছা, এই থিটা দ্বারা, এখানে থিটা আমি আবারও লিখছি, এটা থিটা হবে না, এটা হচ্ছে কি বিটা। কারণ কি, এখানে বিটা আছে, বিটা। আর M2 এর ক্ষেত্রে এই দিক বরাবর যে বলের উপাংশটা পাবো সেটা হচ্ছে কি M2G সাইন আলফা, ঠিক আছে। এখন দেখো ভাই, এখন যদি আমি M1 এর জন্য যদি বলগুলো হিসাব করি, M1 এর গতিটা হচ্ছে উপরের দিকে, M1 এর উপর ক্রিয়ারত বলগুলো হচ্ছে টি আর M1G সাইন বিটা। তাহলে কি অবশ্যই টি বড় হবে, টি মাইনাস M1G, M1G সাইন বিটা হচ্ছে কি M1A, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার M2 বস্তুর জন্য যদি হিসাব করতে যাই, M2 বস্তুর জন্য যদি হিসাব করি, দেখো M2টা কি নিচের দিকে নামতেছে, তার মানে কি অবশ্যই হচ্ছে M2G সাইন থিটা সাইন আলফা বড়, M2G সাইন আলফা মাইনাস টি, এটা হচ্ছে কি M2A, এটা হচ্ছে 2 নম্বর। এখন দেখো, সমীকরণ দুইটা যদি আমরা যোগ করি তাহলে আশা করি আমাদের সলিউশনটা হয়ে যায়। এখানে টি ক্যান্সেল করে দিই,
তাহলে কি আসতেছে দেখো, m2g সাইন আলফা মাইনাস m1g সাইন বিটা, এটা এ কমন নিলে m1 প্লাস m2। ঠিক আছে, এখান থেকে তোমরা এর মানটা ক্যালকুলেট করতে পারবা না? এ তো ক্যালকুলেট করতে পারবা। এ হচ্ছে এখানে জি যদি কমন নেই, m2 সাইন আলফা মাইনাস m1 সাইন বিটা বাই m1 প্লাস m2। এখন দেখো, তোমাদের যদি টেনশন ফোর্স নির্ণয় করতে বলে, তাহলে কি এখানকার যে কোনো একটা সমীকরণে 1 অথবা 2 এ যদি আমরা কি কি বসাই, এটা বসাই, এখানে বসাবো অথবা কি এখানে বসাবো, যে 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 কোনো একটা সমীকরণে বসাইলে আমরা টি এর মানটা বের করতে পারবো। ঠিক আছে ভাই, তাহলে এখান থেকে আরেকটা আমরা শর্টকাট শিখবো। ঠিক আছে, সেটা যে কোনো কপি কলের জন্য খাটবে। আর ওই শর্টকাটগুলো পরের যতগুলো কেস আছে সবগুলোতে অ্যাপ্লাই করব, প্লাস আমরা ডিটেলসে পড়বো, প্লাস শর্টকাট অ্যাপ্লাই করে দেখবো যে মিলে কিনা। ঠিক আছে, শর্টকাট শর্টকাটটা দেখো, সিস্টেমের ত্বরণ, আমরা সিস্টেমের ত্বরণ নিয়ে কাজ করতেছি। সিস্টেমের ত্বরণ বলতে কি, এখানে তো অসম্প্রসারণশীল রশ্মি দ্বারা আমরা বস্তুগুলো বাঁধি। তো একটা সিস্টেম যে ত্বরণে চলবে, প্রতিটা বলক কিন্তু ওই সেম ত্বরণে ওঠানামা করে। তাহলে সিস্টেমের ত্বরণটা কিরকম, এটা হচ্ছে এফ এক্সটার্নাল, যতগুলা বল আছে এক্সটার্নাল, যতগুলা বল আছে এফ এক্সটার্নাল বাই কি টোটাল ভর এম টোটাল। তোমরা জিনিসটা হালকা করে উপলব্ধি করতে পারছো? সেরকম হলো দেখো, এক্সটার্নাল ফোর্স বলতে কি, আমি যখন টেনশন ফোর্সগুলো নেই এখানে, তখন টেনশন ফোর্সগুলো হচ্ছে কি তাদের অভ্যন্তরীণ বল, অর্থাৎ এই ব্লকটাকে এই ফালক্রম টি বলে টানে, আবার এই ব্লকটা এই ফালক্রমটাকে টি বলে নিজের দিকে টানে, প্রত্যেককে নিজের দিকে টানতেছে। এগুলো হচ্ছে কি ইন্টারনাল ফোর্স। এই যে টেনশন ফোর্সগুলো আছে এগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্স কোনগুলা? এক্সটার্নাল ফোর্সগুলো হইলো এই অভিকর্ষজ বল যে এখানে ক্রিয়া করছে, এই ফোর্সটা হচ্ছে তোমার এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, আর এক্সটার্নাল ফোর্সটা যে নিব, তাহলে বুঝছো এক্সটার্নাল ফোর্স কোনগুলো, এখানে অভিকর্ষজ বল। আর এক্সটার্নাল ফোর্সগুলো যখন নিব তখন সেটা হইলো রশি বরাবর এক্সটার্নাল ফোর্সগুলো নিব। কিরকম দেখো, আমরা ত্বরণ এখানে দেখো কি লেখা আছে, m2g সাইন আলফা। ঠিক আছে, ত্বরণ যদি এটা হয় m2g সাইন আলফা মাইনাস m1g সাইন বিটা বাই m1 প্লাস m2। নিচে কিন্তু দেখো m টোটাল যতগুলা ভর আছে সবগুলা ভর নিছি m1 m2। ঠিক আছে, নিচেরটা মিলছে, এখন উপরেরটা মিলানোর পালা। দেখো উপরে কি আছে, m2g সাইন আলফা মাইনাস m1g সাইন বিটা। তাহলে দেখো রশি বরাবর এক্সটার্নাল ফোর্স আমাদের কি অভিকর্ষজ বল, কিন্তু রশি বরাবর দেখো এইটা আমাদের রশি। ঠিক আছে, এই যে এইটা রশি, এইটা হচ্ছে রশি, কিন্তু অভিকর্ষজ বল ক্রিয়া করতেছে খাড়া নিচের দিকে, কিন্তু আমাদের বল নিতে বলছে কি রশি বরাবর। তাহলে এখন দেখো এই রশি বরাবর m1g এর উপাংশটা নিতে হবে কি m1g সাইন বিটা, রশি বরাবর নিছি, হ্যাঁ নিছি। আবার দেখো m2g কিন্তু ক্রিয়া করতেছে কি নিচের দিকে m2g, কিন্তু আমাদের এখানে বলছে এফ এক্সটার্নাল নিব আমরা রশি বরাবর, যে উপাংশটা থাকবে সেটা। তাহলে দেখো m2g এর রশি বরাবর উপাংশ হচ্ছে m2g সাইন আলফা। ঠিক আছে, তাহলে এটা নিলাম। এখন তোমাদের আর একটা ইস্যু এখানে ক্রিয়া করবে যে কোন বলটা আগে নিব। দেখো ত্বরণ কোন দিকে, ত্বরণ হচ্ছে এই দিক বরাবর, ত্বরণ এই দিক বরাবর। এই যে পুরো সিস্টেমটা m1 ব্লকটা উপরে এ ত্বরণে উঠতেছে আর m2টা এ ত্বরণে নিচে নামতেছে, তাহলে পুরো সিস্টেমের ত্বরণটা হচ্ছে এই দিক বরাবর। তাহলে এখানে এই যে m2g সাইন আলফা যে বলটা আছে এই বলটা হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে আমরা যদি শর্টকাট হিসেবে লিখতে যাই, এস আছে নিচে কি m টোটাল দেব কি m1 প্লাস m2। ঠিক আছে, m1 প্লাস m2, আর উপরে দেখো এফ এক্সটার্নাল রশি বরাবর, সিস্টেমের ত্বরণ তো এই দিক বরাবর, তাহলে কি m2g সাইন আলফা বড় হবে, m2g সাইন আলফা মাইনাস দেখো এদিক বরাবর কি আছে m1g সাইন বিটা। ভাই এইটাই তো আমাদের এখানে আমরা পেয়েছিলাম, এ হচ্ছে এই যে এখানে এখানে যে ত্বরণটা ছিল, এই যে এখানে যে ত্বরণটা আছে এটা আমরা কি ক্যালকুলেট করে পাইছি, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে পেয়েছিলাম। এখানে দেখো আমরা শর্টকাট দিয়ে বের করলাম। ঠিক আছে,
তাহলে কি ভাই, এটা তোমার কিন্তু সব ক্ষেত্রেই খাটবে, কপি কলের যতগুলো ম্যাথ আছে সব ক্ষেত্রেই কিন্তু এটা খাটবে। তাহলে কেস কেস 2টা একটু তোমাদের বুঝতে হয়তো কষ্ট হয়েছে, কেস 3টা দেখলে আশা করি তোমরা একদম ক্লিয়ার হবে। এখন দেখো কেস 3তে আমরা ম্যাথমেটিক্যালি করব, আবার শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করে দেখবো যে কি হয় আসলে। এখানে দেখো, তাহলে প্রথম কাজ কি, আমাদের যতগুলা বল ক্রিয়া করে ওই বস্তুর উপর যতগুলা বল ক্রিয়া করে সেটা আমাদের কি নিতে হবে। এটা হচ্ছে M1, এটা হচ্ছে কি M2, ঠিক আছে, M1 M2। এখন দেখো, M1 বস্তুটার নিচের দিকে একটা অভিকর্ষজ বল ক্রিয়া করে, ঠিক আছে, নিচের দিকে M1 বস্তুটার। আবার M2 বস্তুটার কি নিচের দিকে একটা অভিকর্ষজ বল ক্রিয়া করে। এখানে অভিকর্ষজ বলটা কি হবে, M1G, এখানে M2G। দেখো সিস্টেমের ত্বরণের দিক দেওয়া আছে, অর্থাৎ এই পুরো সিস্টেমটা কিন্তু এভাবে নামতেছে, এই ব্লকটা এই দিক দিয়ে এগিয়ে যাবে, আর এটা নিচের দিকে নামতেছে, M2টা নিচের দিকে নামতেছে, আর M1টা ডান দিকে আর কি চলমান। তাহলে এখন দেখো M1G পেলাম, আর এটা তো আমার ফালক্রম। এখানে তোমার M1G আর M1 এর ওপর আর একটা বল ক্রিয়া করবে, সেটা হচ্ছে কি ফালক্রমটা টি বলে টানবে। আবারও বললাম ভাই, এখানে তোমার এই পুরো রশিতে কিন্তু কোথাও বাধা নাই, ঠিক আছে, বাধা বলতে আমি কি রেস্ট্রিকশন বোঝাচ্ছি, এখানে কোথাও কিন্তু বাধা নাই যে কোথাও বা ব্লক। এখানে যদি একটা ব্লক থাকতো তাহলে কিন্তু এই দুই সাইডের জন্য আলাদা আলাদা টান টান থাকতো, এখানে মনে করো একটা টান থাকতো আর এই অংশের জন্য আর একটা টান থাকতো, কিন্তু আসলে এখানে পুরো রশিটাই সেম। তাহলে সেম রশির জন্য প্রতিটা পয়েন্টে কিন্তু টান সমান, অর্থাৎ এখানে টি, এখানে টি, এখানে টি, এখানে টি। তাহলে M2 বস্তুটাকে উপরের দিকে একটা টান বল কাজ করবে, সেটা হচ্ছে টি। আবারও বলছি, এগুলো কিন্তু আমরা প্রতিক্রিয়া বল নিচ্ছি। ক্রিয়াবল কোনগুলা, ক্রিয়াবল হচ্ছে বস্তুটা, এই ব্লকটা ফালক্রমকে নিজের দিকে টানবে, আবার M2 বস্তুটা ফালক্রমকে নিজের দিকে টানবে, এটা হচ্ছে ক্রিয়া, আর এগুলো হচ্ছে প্রতিক্রিয়া, ঠিক আছে। প্রতিক্রিয়া কারণ আমরা কি M2 বস্তুর উপর বলগুলো আমাদের দরকার। তাহলে এখন দেখো, যদি আমরা M1 বস্তুর জন্য হিসাব করি, আর ওই যে বললাম তোমরা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো যে সবসময় টানগুলা কি ফালক্রমের দিকে দিবা, এটা যদি ফালক্রম হয় সবসময় টান ফালক্রমের দিকে দিবা। M1 বস্তুর জন্য যদি হিসাব করো, আচ্ছা আগে M2 বস্তুর জন্য হিসাব করো। M2 বস্তুর জন্য যদি হিসাব করি, M2 বস্তুতে দেখো পুরো সিস্টেম কিন্তু নিচের দিকে চলমান, তার মানে কি M2Gটা বড়, M2G মাইনাস টি, এটা হচ্ছে M2A, এটা 1 নাম্বার ইকুয়েশন। আর এখানে তোমার দেখো এই দিক বরাবর কোনো বল আছে কি, এই দিক বরাবর যদি M1G এর উপাংশ নেই, M1G এর কিন্তু এই দিক বরাবর কি উপাংশ নাই, কারণ কি cos 90 এর মান কত 0, ঠিক আছে, অর্থাৎ M1G এর এই দিক বরাবর কোনো প্রভাব নাই। তাহলে এই দিক বরাবর শুধু M1 বস্তুর জন্য কয়টা বল ক্রিয়ারত, শুধুমাত্র একটা বল। দেখো টি কার্যকর আছে, আর কোনো বল কার্যকর আছে এই দিক বরাবর, M1G এর তো কোনো উপাংশ আমরা দিতে পারতেছি না, তাহলে কি M1 বস্তুর জন্য শুধু একটা বল ক্রিয়ারত, সেটা হচ্ছে টি হচ্ছে M1A, এটা হচ্ছে 2 নাম্বার। এখন যদি আমরা সমীকরণটা আগের মতো যদি যোগ করি দুইটা সমীকরণ, তাহলে আমরা কি পাবো, দেখো টি ক্যান্সেল করে দেওয়া যায়, M2G এটা A কমন নিয়ে M1 প্লাস M2 ত্বরণ কত আসতেছে, ত্বরণ আসতেছে তোমার M2G আর নিচে M1 প্লাস M2। এখন দেখো এটা ভাই আমরা কি ম্যাথমেটিক্যালি পাইলাম, ঠিক আছে। এখন আমরা যদি শর্টকাটটা অ্যাপ্লাই করি, শর্টকাটটা কি ভাই, শর্টকাটটা হচ্ছে তোমার ত্বরণ হবে উপরে হচ্ছে F এক্সটার্নাল সামেশন অফ F এক্সটার্নাল আর নিচে কি M টোটাল, ঠিক আছে। F এক্সটার্নালটা কি বরাবর, রশি বরাবর, এই কথাটা মাথায় রাখবা, রশি বরাবর। এখন দেখো উপরে M টোটালটা আমরা আগে লিখে নিই যে এখানে হচ্ছে M2 আর এখানে হচ্ছে M1, তাহলে M টোটালটা কি হবে M1 প্লাস M2, আর সিস্টেম যেহেতু নিচের দিকে চলমান তাহলে আমরা রশি বরাবর বলগুলো নিই। দেখো তো রশি বরাবর এই বলটা ক্রিয়া করতো নাকি, যেহেতু সিস্টেমটা নিচের দিকে চলমান, তার মানে কি অবশ্যই নিচের দিকে যে বলটা অ্যাক্টিভ সে বলটা বড় হবে,
এখন দেখো তাহলে কি এই যে টি যেগুলো ছিল এগুলো আমি আগে বলছি এই টি গুলো হচ্ছে তোমার ইন্টারনাল ফোর্স, এগুলো বাদ। তাহলে এক্সটার্নাল ফোর্সের মধ্যে আছে M2G রশি বরাবর। দেখো তো M2G কি পুরোপুরি রশি বরাবর না? হ্যাঁ, M2G পুরোপুরি রশি বরাবর। আবার সিস্টেমটা যেহেতু নিচের দিকে চলমান, তার মানে কি M2Gটা হবে বড়। M2G নিলাম মাইনাস, দেখো তো M1 এর ক্ষেত্রে তোমার এই রশি বরাবর, M1 এর ক্ষেত্রে তোমার M1G হচ্ছে নিচের দিকে, কিন্তু রশি বরাবর কি M1G এর কোনো উপাংশ আছে? এই রশি বরাবর M1G এর কোনো উপাংশ নাই, ঠিক আছে? তোমরা ভাবতে পারো টি তো রশি বরাবর আছে, কিন্তু আমি আগেই বলছি টি হচ্ছে তোমার কি ইন্টারনাল ফোর্স, আমাদের লাগবে এক্সটার্নাল ফোর্সগুলা। তাহলে এখানে কি তোমার কোনো উপাংশ নাই, তাহলে জিরো। তাহলে দেখো ভাই M2G নিচে হচ্ছে M1 প্লাস M2। তাহলে দেখো আমরা শর্টকাট দিয়ে যেটা পেলাম আর এখানে তোমার ম্যাথমেটিক্যালি হিসাব করে যেটা পেয়েছি দুটো কিন্তু সেম, ঠিক আছে? তাহলে কি এক্ষেত্রেও আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারলাম। তাহলে ভাই নেক্সট দেখি, নেক্সট কেস 4-এ চলে আসলাম। কেস 4-এ দেখো দুইটা ফালক্রম দেওয়া আছে, ঠিক আছে? দুইটা ফালক্রম। তো এই বস্তুটাকে আমরা M1 ধরি, M1 এটা হচ্ছে M2 আর এই বস্তুটা হচ্ছে M3। এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। এখন দেখো দুইটা ফালক্রম, কেস 4। কেস 4টাও আমরা কি প্রথমত ম্যাথমেটিক্যালি হিসাব করব, দেন আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করে দেখবো যে আসলে কাজ হয় কিনা, ঠিক আছে? তাহলে দেখো M1 এর ক্ষেত্রে অভিকর্ষজ বলটা নিচের দিকে, ঠিক আছে? নিচের দিকে। আবার M3 এর ক্ষেত্রে অভিকর্ষজ বল নিচের দিকে। আবার এই যে M1টা আছে, M1 এর জন্য কিন্তু অভিকর্ষজ বল নিচের দিকে, ঠিক আছে? তাহলে নিচের দিকে কি ক্রিয়া করতেছে? M2G। এটার ক্ষেত্রে হবে কি M1G, এটার ক্ষেত্রে M3G, ঠিক আছে? M3G। এখন দেখো এই বস্তুটা উপরের দিকে একটা ফালক্রমের দিকে একটা টেনশন ফোর্স, আমি আগেই বলছি এগুলো হচ্ছে প্রতিক্রিয়া, আমরা শুধু M3 এর উপর অ্যাপ্লাইকৃত বলগুলো নিচ্ছি। এখানে তোমার M1 এর উপর একটা বল অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে টেনশন ফোর্স টি, এটাও কি ওই ফালক্রমের দিকে। তোমরা বলতে পারো এখানেও টি, এখানেও টি। ওই যে আবার কথাটা আসতেছে সেটা হইলো যে মনে করো এখানে কিন্তু এই রশিতে কোথাও কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, পুরোটা কিন্তু একদম আমরা কি ফ্রিলি মুভ করতে পারছি। তাহলে কি প্রতিটা পয়েন্টে তোমার কি টেনশন ফোর্স ওটাই, ঠিক আছে? আবার এটার ক্ষেত্রে দেখো এদিক বরাবর টি, আর তোমরা টি গুলা সবসময় ওই যে ফালক্রম থাকে ফালক্রমের দিকে দিবা, ঠিক আছে? টি এখানেও টি। আচ্ছা, এখানে বিষয়টা হলো যেহেতু তোমার এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে আমি যে টি দিলাম, টি দেওয়া আমার কি ঠিক আছে? দেখো এই দিক বরাবর কিন্তু কি দিলাম, প্রতিটা পয়েন্টে টি দিলাম, তারপর তো এখানে একটা রেস্ট্রিকশন পাইছি, এখানে একটা ব্লক আছে, তারপর কি এই প্রতিটা পয়েন্টে কি টি হবে? না, এখানে কিন্তু আমি টি দিয়ে রাখছি। তাহলে কি এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে? ওখানে কি দেওয়া যাবে না? টি দেওয়া যাবে না। এখানে তোমার যদি টি দেওয়া না যায় তাহলে আমরা T1 দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে এটাকে আমরা T1 দেই আর এটাকে আমরা কি T2 দেই, ঠিক আছে? এটা দ্বারা কি বোঝাচ্ছি আমি? এটা দ্বারা বোঝাচ্ছি যে এখানে দেখো এই জায়গাটা পর্যন্ত আমরা ফ্রিলি মুভ করতে পারছি, তার মানে কি এখানে প্রতিটা পয়েন্টে তোমার কি টেনশন ফোর্স সমান। আবার এখানে একটা রেস্ট্রিকশন আছে, M1 ব্লক একটা আছে, এটা রেস্ট্রিকশন। এরপর যে পয়েন্টগুলো থাকবে সেগুলোতে আলাদা একটা টান থাকবে, এক্ষেত্রে T2। আর টানগুলো আমরা কি বরাবর দেবো? ব্লক থেকে ফালক্রমের দিকে টানগুলো দেবো, ব্লক থেকে ফালক্রমের দিকে। দেখো দিকটা প্রতি ক্ষেত্রে কিন্তু ব্লক থেকে ফালক্রমের দিকে, ব্লক থেকে ফালক্রমের দিকে, ব্লক থেকে ফালক্রমের দিকে, ঠিক আছে? এখন দেখো প্রতিটা বস্তুর জন্য হিসাব করব। M1, আচ্ছা আগে আমরা M2 বস্তুর জন্য হিসাব করি। আচ্ছা এটা বলি নাই সিস্টেমটা কোন দিকে ত্বরণে গতিশীল, ঠিক আছে? আচ্ছা ধরে নিলাম এই দিক বরাবর ত্বরণ নিয়ে চলতেছে ও, ঠিক আছে? এই দিক বরাবর। আচ্ছা তাহলে সিস্টেমের ত্বরণ কোন দিক? এই দিক বরাবর। তাহলে কি বোঝাচ্ছি বলতো? সিস্টেমটা, পুরো সিস্টেমটা, এই ব্লকটা উপরে উঠতেছে, M1 ব্লকটা ডান দিকে যাচ্ছে, M3 ব্লকটা নিচের দিকে নামতেছে, অর্থাৎ পুরো সিস্টেমটা এই যে এই দিক বরাবর চলমান। এখন দেখো M1 বস্তুর জন্য যদি হিসাব করি আমি,
আচ্ছা M2 বস্তুর জন্য আগে হিসাব করি, এই দিক বরাবর শুরু করব, M2 নেব, তারপর M1, তারপর M3। M2 এর জন্য যদি হিসাব করি, দেখো সিস্টেম কিন্তু ডান দিকে গতিশীল, তাহলে M2-র ওপর যে বলগুলো ক্রিয়া করবে একটা হচ্ছে কি M2G, আর একটা হচ্ছে T2। তাহলে অবশ্যই T2 বড় হবে, কারণ কি উপরের দিকে গতিশীল। T2 মাইনাস M2G, এটা হচ্ছে কি M2A, এটা হচ্ছে কি 1 নাম্বার। এখন দেখো M1 এর জন্য যদি হিসাব করি, M1 এর জন্য M1 বরাবর কি বলগুলো ক্রিয়ারত দেখো তো, একটা হচ্ছে T2 হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে T2 ডান দিকে, আর একটা হচ্ছে কি T1 হচ্ছে বাম দিকে। আর T2 ডান দিকে, T1 না T2 সরি T2 হচ্ছে বাম দিকে, এই যে এই T2 হচ্ছে বাম দিকে, আর এই T1টা হচ্ছে কি ডান দিকে। তাহলে আবার গতিশীল কোন দিকে? ডান দিকে। ঠিক আছে, সিস্টেমটা গতিশীল ডান দিকে, তাহলে কি অবশ্যই T1টা বড় হবে। T1 আর T2-র মধ্যে T1টা বড় হবে। তাহলে M1 বস্তুর জন্য T1 মাইনাস T2 হচ্ছে M1A, এটা হচ্ছে কি 2 নাম্বার। আবার M3 বস্তুর জন্য দেখো এই সিস্টেমটা কিন্তু কি এই দিক বরাবর উঠে এই দিক বরাবর নামতেছে। তাহলে এখানে দেখো M3 বস্তুর উপর ক্রিয়ারত বলগুলো হচ্ছে একটি T1, যেটা M3 কে উপরের দিকে টানতেছে, আর M3G অভিকর্ষজ বল, যেটা কি M3 কে নিচের দিকে টানতেছে। আবার M3 এর উপর বলগুলা লব্ধি হচ্ছে নিচের দিকে, সিস্টেমটা কারণ কি ডান দিকে চলমান। ডান দিকে চলমান মানে কি এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর চলমান, অর্থাৎ এখানে M3G কি অবশ্যই বড় হবে। তাহলে M3 এর জন্য আমরা লিখতে পারি M3G মাইনাস T1 হচ্ছে M3A, এটা হচ্ছে কি 3 নাম্বার সমীকরণ। এখন আমরা যদি সবগুলা সমষ্টি নেই, তাহলে দেখো এখানে T1 কিন্তু ক্যান্সেল, ঠিক আছে। আবার দেখো এখানে T2 ক্যান্সেল, তাহলে কি থাকতেছে M3G মাইনাস M2G, আর এখানে তোমার A কমন নিয়ে M1 প্লাস M2 প্লাস M3। আবার ত্বরণ কত আসতেছে দেখো তো, M3G মাইনাস M2G বাই M1 প্লাস M2 প্লাস M3। এখন দেখো আমরা শর্টকাটে জাম্প করব, শর্টকাটটা যেটা শর্টকাট যে একটা ছিল, তো সেটা যদি নেই, ত্বরণ হচ্ছে কি উপরে নেব F এক্সটার্নাল, নিচে হচ্ছে কি M টোটাল, আর উপরে হচ্ছে কি সামেশন অফ F এক্সটার্নাল। F এক্সটার্নাল এটা হচ্ছে রশি বরাবর। এখন দেখো জিনিসটা রশি বরাবর। এখন একটা বিষয় এখানে খুব ভালোভাবে নজর দাও, সেটা হচ্ছে পুরো সিস্টেমটা এদিক বরাবর চলমান, ঠিক আছে। আবার এখানে এফ এক্সটার্নাল লাগবে। এক্সটার্নাল বলতে আমি কি বোঝাচ্ছি, M3G হচ্ছে এক্সটার্নাল, M2G হচ্ছে এক্সটার্নাল, M1G হচ্ছে এক্সটার্নাল, T2 T2 T1 এগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। অর্থাৎ এখান থেকে যে বলগুলো ক্রিয়া করতেছে নিজেদের মধ্যে, এগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। এই এই বলগুলো আমার কি হিসাবের বাইরে। তাহলে আমার এখানে M2G আছে, M3G আছে, এগুলো হচ্ছে কি, আর M1G এগুলো হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এখন আমার কথা যে রশি বরাবর কোন কোন বল ক্রিয়ারত, দেখো M2G কিন্তু রশি বরাবর ক্রিয়ারত, এটা আমার রশি, এই দিক বরাবর M2G ক্রিয়ারত। আবার দেখো এটা আমার রশি, এদিক বরাবর কি M3G ক্রিয়ারত। কিন্তু দেখো আমার রশি এই দিক, এটা আমার রশি, কিন্তু M1G হচ্ছে নিচের দিকে। তোমাদের মনে হইতে পারে যে এই রশি বরাবর তো M3G ক্রিয়ারত, সমান্তরালে আছে, মানে এই রশি বরাবর এটা, কিন্তু আসলে না। এই রশি বরাবর আমরা যেটা বল নিব সেটা হচ্ছে M3G, এই রশি বরাবর সেটা হচ্ছে M2G, ঠিক আছে। তো এখানে এই বলটা যদি এই দিক বরাবর ক্রিয়া হতো তাহলে কি হিসাবে রাখা যেত, ঠিক আছে। কিন্তু দেখো এই রশিটা আর এই M1Gটা পরস্পর লম্ব, আর লম্ব হলে তোমরা জানো যে এখানে cos 90 0 আসবে, এদিক বরাবর কোনো উপাংশ নাই। তাহলে দেখো এই বলটা কি আসলে কাজে লাগতেছে, এটা আসলে রশি বরাবর না, এই ফোর্সটা রশি বরাবর না, রশি বরাবর নয়, ঠিক আছে, এই ফোর্সটা রশি বরাবর নয়। এখন দেখো তাহলে আমার এই বলটা কাটা যাবে, তাহলে এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, আমার মানে শর্টকাট সূত্রে আর কি এই দুটো বল অ্যাক্টিভ।
তাহলে এখন দেখো যেহেতু সিস্টেমটা কি ডান দিকে চলমান, তাহলে M3G বড় হবে অবশ্যই, M3G মাইনাস M2G, আর নিচে M টোটাল মানে কি M টোটাল যখন নেব এই জিনিসটা মাথায় রাখো, উপরে আমরা F এক্সটার্নাল নেব তখন হিসাব করে দেখবো যে আসলে এক্সটার্নাল ফোর্সগুলো কোনগুলা আর কোনগুলো ইফেক্টিভ, কিন্তু নিচে যখন আমরা টোটাল ভরটা নিব তখন কি M1 প্লাস M2 প্লাস M3, তখন আসলে আমাদের আর কিছু দেখা লাগবে না যে কোনটা কোনটা ভর আসলে অ্যাক্টিভ, সেটা দেখা লাগবে না, প্রতিটা বল ভর নেওয়া লাগবে। যেমন আমরা এখানে নিচে কি দেখো বল নিচি M3G আর M2G, অর্থাৎ M1Gটা বাদ যাচ্ছে, কিন্তু আসলে যখন আমরা টোটাল ভরটা নিব তখন M1 M1 M2 M3 তিনটা বলে তিনটা ভরে আমাদের বিবেচনায় নিতে হবে। এটা দেখি একটু, কেস 5টা ওই আগের মতো নেই, এখানে শুধু দেখো তোমার তলটা এরকম ছিল, আর কেস 5-এ তোমার কি হয়েছে তলটা একটু বাঁকাই দিছি, ঠিক আছে। তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমার যে অভিকর্ষজ যে বলগুলো আছে প্রতিটার জন্য সেগুলা সাইন আগে দেই, তারপর আমি পরে অভিকর্ষজ বলগুলো নিচ্ছি। এখানে দেখো, তাহলে এই বস্তুটাকে আমি দিলাম M1, এটা হচ্ছে M2, আর এটা হচ্ছে M3, ঠিক আছে। তাহলে নিচের দিকে কি ক্রিয়া করবে, M1G, এটা M2G, হচ্ছে M3G। আবার প্রতিটার জন্য যে টান বল সেটা হচ্ছে কি ব্লক থেকে কি ফালক্রমের দিকে টান বল দিব T1, এখানে হচ্ছে T1। ওই যে দেখো এখানে কিন্তু ফ্রিলি তোমার কি মুভ করতে পারছি, তেমন কি প্রতিটা পয়েন্টে কি টান থাকবে সমান। এবার এখানে একটা রেস্ট্রিকশন আছে, দেখো রেস্ট্রিকশনটা ক্রস করার পর এখানে কিন্তু টান আলাদা হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি আমি T1 দেই, এখানে আমি T1 দ্বারা প্রকাশ করতে পারবো, আর আমার এখানে আছে কি রেস্ট্রিকশন, তাহলে এদিক বরাবর T2, এদিক বরাবর T2। বলগুলা কিভাবে দিছি, ব্লক থেকে ফালক্রমের দিকে, দেখো ব্লক এটা ব্লক থেকে ফালক্রমের দিকে, ব্লক এটা ব্লক থেকে ফালক্রম, ব্লক এটা ব্লক থেকে ফালক্রম, ব্লক এটা ব্লক থেকে ফালক্রমের দিকে। এখন তাহলে আমি প্রতিটা বস্তুর জন্য হিসাব করব। আমার আর একটা বল মিস গেছে, সেটা কেউ বলতে পারবা? সেটা হচ্ছে দেখো M2G যে এখানে তোমার থিটা কোণে থাকবে, ধরো এটা থিটা কোণে আছে, থিটা, তাহলে ওই যে একটা হেলানো তলে একটা যদি ব্লক থাকে, ব্লকটা তোমার কি, ব্লকটা তোমার রেড দিয়ে দেই, সেটা হচ্ছে সেই ব্লকের এই দিক বরাবর একটা উপাংশ থাকবে, সেই উপাংশটা হবে তোমার M2G সাইন থিটা। দেখো জিনিসটা M2G এদিক বরাবর আছে এই ব্লকটা, আবার এই ব্লকটার ওই যে তল বরাবর যে একটা উপাংশ থাকে সেটা হচ্ছে কি M2G সাইন থিটা। সেটা আমি প্রথম না সম্ভবত দ্বিতীয় আর কি তোমার টাইপটাতে বুঝাইছিলাম। তাহলে এখন দেখো সবগুলা বল আমার এখানে উল্লেখ করা শেষ। এখন আমি M1 বস্তুর জন্য হিসাব করি, M1 বস্তুর জন্য যদি হিসাব করি, দেখো আবার সিস্টেমের দিক দেওয়া হয়নি, সিস্টেমটা এই দিক বরাবর গতিশীল, এ ত্বরণে গতিশীল, এ ত্বরণে উপর দিকে গতিশীল। তাহলে M1 বস্তুটার জন্য তোমার দেখো দুইটা বল ক্রিয়ারত, একটা হচ্ছে কি M1G, আর একটা হচ্ছে কি T2। এটা হচ্ছে M1, এই যে M1 বস্তুটাতে দুইটা বল ক্রিয়ারত। আবার দেখো ত্বরণ হচ্ছে এই দিক বরাবর, তার মানে কি এই পুরো সিস্টেমটা উপরে উঠতেছে, এদিক বরাবর যাচ্ছে, আবার নিচে নামতেছে। তাহলে এক্ষেত্রে তোমার M1 এর ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হলো T2 বড় হবে অবশ্যই, T2 মাইনাস M1G, এটা হচ্ছে M1A। এটা আমরা কি 1 নাম্বার সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি। M2 এর ক্ষেত্রে যদি হিসাব করি, দেখো M2 এর ক্ষেত্রে যে বলগুলো ক্রিয়ারত সেটা হচ্ছে একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2, আর একটা হচ্ছে কি M3G সাইন থিটা। তাহলে দেখো পুরো সিস্টেম উপরের দিকে চলমান, অর্থাৎ T1টা এই T2 আর এই দুটো টার্ম আর কি T2 আর M2G সাইন থিটা, T2 আর M2G সাইন থিটা মিলে যে বলটা দেয় T1টা তাদের থেকে বড়, আর যতটুকু বড় ততটুকু বলে কিন্তু আমাদেরকে ত্বরণ নিয়ে উপরে উঠে আর কি। এখন তাহলে দেখো M2-র জন্য আমরা কি লিখতে পারি, T1 মাইনাস M2G সাইন থিটা মাইনাস T2, এটা হচ্ছে M2A, এটা হচ্ছে 2 নাম্বার।
ঠিক আছে। M3 এর জন্য কি হিসাব করতে পারি? M3 এর জন্য দেখো যে দুইটা বল ক্রিয়ারত, একটা হচ্ছে M3G আর একটা হচ্ছে T1, আর নিচের দিকে নামতেছে, তাহলে কি M3Gটা বড় হবে, M3G মাইনাস T1। আচ্ছা, এটা হচ্ছে তোমার, এটা কি, এটা হচ্ছে তোমার M3A, এটা 3 নাম্বার সমীকরণ। আমরা যদি আগেরগুলোর মতো এটার যদি সামেশন নেই, তাহলে দেখো T2 T2 ক্যান্সেল, T1 ক্যান্সেল, তাহলে থাকতেছে কি M3G পজিটিভ, M3Gটা নিলাম মাইনাস M1G, প্রথমে এটা নিলাম, তারপর এটা নিলাম, তারপর এটা মাইনাস M2G সাইন থিটা, আর এখানে এ যদি কমন নেই M1 প্লাস M2 প্লাস M3। এখন দেখো ত্বরণটা আমার কি আসতেছে, আচ্ছা ত্বরণটা কি আসে দেখো, ত্বরণটা আমার আসতেছে M3G মাইনাস M1G মাইনাস M2G সাইন থিটা বাই M1 প্লাস M2 প্লাস M3। আবার শর্টকাটটা এখানে একটু অ্যাপ্লাই করে দেখি, আশা করি মিলবে। শর্টকাটটা অ্যাপ্লাই করে দেখো, সেটা হচ্ছে কি, শর্টকাটটা কি ছিল, উপরে ত্বরণ কি হবে, উপরে হচ্ছে কি তোমার এফ এক্সটার্নাল, আচ্ছা সামেশন, উপরে কি থাকে সামেশন অফ এফ এক্সটার্নাল, এটা রশি বরাবর, আর নিচে থাকে এম টোটাল। এখন দেখো ভাই, এম টোটাল তো আমরা জানি M1 প্লাস M2, এগুলো কোনটা ইফেক্টিভ না সেগুলো আমাদের বিবেচ্য না, সেটা হচ্ছে যতগুলা বল এখানে থাকবে, কপি করলে যতগুলা বল না যতগুলা ভর থাকবে সবগুলা ভর নিচে যোগ করে দেব, আর উপরে নেব এফ এক্সটার্নাল ফোর্স করবো না, এফ এক্সটার্নাল ফোর্স হচ্ছে তোমার এই অভিকর্ষজ বল, এটা এটা আর এটা, দেখো এই তিনটা হচ্ছে এক্সটার্নাল, এই তিনটা এক্সটার্নাল, আর T1 T2 T2 এগুলো হচ্ছে তোমার কি ইন্টারনাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্স তিনটা, একটা হচ্ছে M2G, একটা হচ্ছে M1G, আর একটা হচ্ছে M3G। এখন দেখো রশি বরাবর ক্রিয়ারত কোনগুলা, রশি বরাবর দেখো তো, এইটা হচ্ছে রশি তোমার, এই রশি বরাবর M1G ক্রিয়ারত, ঠিক আছে। আবার এটা হচ্ছে তোমার রশি, এই রশি বরাবর M3G ক্রিয়ারত, এটাও ঠিক আছে। আবার দেখো এই দিক বরাবর এটা হচ্ছে তোমার রশি, এই রশি বরাবর কিন্তু M2G সাইন থিটা ক্রিয়ারত। আমি আগে বলছি M2G হচ্ছে তোমার এক্সটার্নাল ফোর্স, আর এক্সটার্নাল ফোর্সগুলার যে উপাংশগুলো আছে সেগুলাও হচ্ছে এক্সটার্নাল ফোর্স। তাহলে এই রশি বরাবর তোমার M2G, কিন্তু দেখো M2G সম্পূর্ণটাই কিন্তু এই রশি বরাবর নাই, শুধু আছে কি M2G সাইন থিটা, একটা M2G এর একটা উপাংশ এই রশি বরাবর ক্রিয়ারত। আবার দেখো সিস্টেমটা এই দিক বরাবর চলমান, এই যে এই দিক বরাবর সিস্টেমটা চলমান, তাহলে অবশ্যই M3G বড় হবে, M3G অবশ্যই বড়, মাইনাস নিচে কি নেব M1G মাইনাস, দেখো আর একটা বল আছে সেটা হচ্ছে M2G সাইন থিটা। আশা করি ভাই তোমরা জিনিসটা বুঝছো। তাহলে আমরা লাস্ট টাইপে চলে যাব, লাস্ট টাইপ আমাদের, আচ্ছা এখানে দেখো তোমাদের সেম মনে হইতে পারে, দেখো প্রিভিয়াসে তোমাদের কি এখানে তোমার একটা ব্লক ছিল, এই যে এই কপি কলের পর একটা ব্লক ছিল, কিন্তু এখানে আর একটা ব্লক আসছে, দেখো এখানে কিন্তু আর একটা ব্লক আসছে। তাহলে এটা দেখো, এটা তোমরা ম্যাথমেটিক্যালি তোমরা নিজেরাই করবা, সেম, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে কি M3, এটা হচ্ছে মনে করো M4, ঠিক আছে, এটা তোমার হচ্ছে থিটা থিটা। তাহলে এটা আমরা শর্টকাট দিয়ে করি, শর্টকাট, এটা যদি তোমরা ডিটেলসে করতে চাও ডিটেলসে করতে পারবা, ডিটেলসে আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম। তোমরা দেখো এখানে মনে করো আমি প্রথম কাজ আমার কি ফোর্সগুলো দেওয়া, সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্সগুলো দিয়ে দিব আগে, অনেকগুলা এক্সটার্নাল ফোর্স আছে কিন্তু এখানে চারটা এক্সটার্নাল ফোর্স। তাহলে এটা হচ্ছে কি M1G
এটা হচ্ছে কি M2G, এটা হচ্ছে M4G, আর এটা হচ্ছে M3G। আবার দেখো M2G এর এই দিক বরাবর একটা উপাংশ পাবো না? পাবো, অবশ্যই পাবো। মানে ইফেক্টিভ উপাংশ পাবো আর কি, যেটা এখানে তোমার ত্বরণ সৃষ্টিতে দায়ী। আচ্ছা, ত্বরণের দিকটা দিয়ে দিই। ত্বরণটা মনে করো তোমার এই দিক বরাবর গতিশীল, পুরো সিস্টেমটা এই দিক বরাবর, পুরো সিস্টেমটা এই দিক বরাবর কি উঠতেছে, অর্থাৎ তোমার সিস্টেমটা মনে করো এই দিক, এই দিক, এই দিক। ঠিক আছে, কি বুঝালাম দেখো, এই দিক বরাবর উঠতেছে, এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর নামতেছে। ঠিক আছে, তাহলে দেখো উপরের দিকে এ ত্বরণে উঠতেছে, আর এই দিক বরাবর তোমার M2G সাইন থিটা একটা উপাংশ। M2G যে আছে না, ওই যে তোমার হেলানো তলের তল বরাবর যে উপাংশ থাকে সেটা হচ্ছে M2G সাইন থিটা, সেটা নিলাম। তাহলে এখন যদি আমি এখানে এক্সটার্নাল ফোর্সগুলা নিয়ে কাজ করি, আর ত্বরণটা যদি শর্টকাটলি বের করতে চাই, শর্টকাট ওয়েতে যদি আমরা এটা ক্যালকুলেট করি, তোমরা কি করবা, শর্টকাটটা আমি লিখে দিচ্ছি, অর্থাৎ অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, তোমরা ম্যাথমেটিক্যালি আর কি নিজেরা দেখবা যে আসলে তোমরা নিজেরা এটা করতে পারো কিনা। তাহলে তোমরা যদি এটা করতে পারো না, তাহলে তোমার বলের যে দিকগুলা ওগুলা তোমার একদম ক্লিয়ার হবে। তাহলে এখন দেখো শর্টকাট হচ্ছে এই, আচ্ছা শর্টকাট এ, নিচে কি নেব আমাদের দেখার বিষয় না যে কতগুলা বল এখানে ক্রিয়া করতেছে। নিচে যেটা নেব সেটা হচ্ছে যতগুলা ভর কপি করলে আমার চোখে পড়বে, M4 M3 M2 সবগুলো আমার চোখে পড়তেছে, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4, চারটা বল আমার চোখে পড়তেছে, প্লাস সিস্টেম উপরের দিকে গতিশীল। তাহলে এক্সটার্নাল ফোর্সগুলো আমি মার্ক করি। এখানে মনে করো একটা এক্সটার্নাল ফোর্স, এখানে একটা এক্সটার্নাল ফোর্স, এখানে একটা এক্সটার্নাল ফোর্স, আর এখানে একটা এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, তাহলে এই এক্সটার্নাল ফোর্সগুলো আমরা কি নিলাম, এইগুলা দিয়ে আমাদের কাজ চালানো যাবে। চারটা এক্সটার্নাল ফোর্স আছে। ঠিক আছে, তাহলে দেখো M4 M4G প্লাস M3G, কারণ কি দুইটা সেম দিকে, দেখো M3G এর দিক নিচের দিকে, M4G এর দিক নিচের দিকে, তাহলে দুইটা প্লাস নিলাম, প্লাস নিচে আবার দেখো এইগুলার দিক আবার এই দিক বরাবর, এটা এই দিক বরাবর, এটা এই দিক বরাবর। তোমাদের মনে হইতে পারে এটার দিক আর এটার দিক তো সেম না, কিন্তু আসলে না। এটা আসলে কি তোমার রশির যদি দিকটা সেম থাকে, অর্থাৎ এখানে দেখো রশি বরাবর দিকটা সেম, এই দিক বরাবর, এই দিক বরাবর, তাহলে এক্ষেত্রে আমরা কি নিতে পারি, -M2G সাইন থিটা মাইনাস M1G, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে ভাই আজকে এখানেই, আশা করি তোমার সব বিষয়গুলো ক্লিয়ার হয়েছে।